বর্ধমানের সীতাভোগ যাবে নরেন্দ্র মোদীর কাছে। 110-এর উপর প্রথম দফাতেই বিজেপি আসন পাবে বলছেন অমিত শাহ। পাল্টা অভিষেক কি বলছেন? পাল্টা মানে কি, জনসভায় গিয়ে বলছেন, নির্বাচনী প্রচারে কি বলছেন একবার শুনি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রথম দফায় ভোট হয়েছে গত পরশুদিন। তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। 29 তারিখ ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। এখন কে কতটা আসন পাবে এটা বলাটা বা প্রেডিক্ট করাটা অত্যন্ত অনুমান ভিত্তিক হবে এবং ভিত্তিহীন হবে বলে আমি মনে করি, সবটাই আন্দাজে। কিন্তু আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আজিজুলদার দীর্ঘদিন এই একটা অনুমান ভিত্তিক আলোচনা করার যে অভিজ্ঞতা, আমি সেখান থেকে আজিজুলদাকে জিজ্ঞেস করব যে প্রথম দফায় কে এগিয়ে থাকছেন বা কিভাবে। মানে আমি ধরে নিচ্ছি অভিষেক ব্যানার্জি বলছেন 100-র উপরে তৃণমূল পাবে আউট অফ 152, কিভাবে সেটা সম্ভব? আর বিজেপিকে অনেকটা পিছনে 110 পাওয়া মানে বিজেপি পাচ্ছে মাত্র 42টা, এবং বিজেপি গড়েই কার্যত ভোট হয়েছে প্রথম দফা। 152টার মধ্যে গতবারের স্ট্যাটিস্টিক্স দেখুন, আর 142টার মধ্যে মনে হয় বিজেপি মাত্র 16টা পেয়েছিল গতবার 2021-এ। হ্যাঁ, 18টা পেয়েছিল। এবার কি মনে হচ্ছে? হ্যাঁ, আসলে প্রথম দফার পর নির্বাচনী ইতিহাস আর এখনকার অঙ্ক দুটোকে মিলিয়ে যদি তুমি মানে প্রেডিক্ট না করতে পারো, বাস্তবতা যদি তুমি বিচার করতে যাও, তাহলে দেখবে এই যে 110 বলছে, 110 আসবে কোথা থেকে? বিষয় হচ্ছে 2021 সালে এই 152টি আসনের মধ্যে 59টিতে জিতেছিল ভারতীয় জনতা পার্টি, আর তৃণমূল কংগ্রেস জিতেছিল 92টা সিটে। আর অন্যদিকে 2024 সালের লোকসভায় মোদির ভোট, নরেন্দ্র মোদির ভোট, সেটা অন্য প্রেক্ষিতে ভোট হয়। সেখানে বিজেপির সিট কমে গিয়েছিল 53-তে, 59 থেকে 53। তৃণমূলের কমেছিল, কিন্তু সেখানে কংগ্রেস কিছু সিটে এগিয়েছিল। কিন্তু এবারে কিন্তু মানে ওই ভোটটা রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদি সেন্ট্রাল গভর্নমেন্টের ভোট একটা প্রেক্ষিত আলাদা থাকে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, এই মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার রক্ষার ভোট, এবং এই ভোটিং প্যাটার্নটা তুমি যদি দেখো তাহলে দেখবে 92.7% মহিলা ভোট বেশি দিয়েছে পুরুষ অপেক্ষা। পুরুষরা ভোট দিয়েছে 90.9%, আর মহিলা ভোট প্রদানের হার হচ্ছে 92.7%। আর একটা বিষয় হচ্ছে গড়ে 2021 অপেক্ষা 2026-এ 8% মতো বেশি হলেও দেখবে সংখ্যালঘু অধ্যুষিত আসনগুলিতে 14, 15, 16, 17, 18, 19% পর্যন্ত ভোট বৃদ্ধি পেয়েছে এসআইআর এর পরে। আমি তোমাকে রঘুনাথগঞ্জের কথা, একটা সিটের কথা বলছি। রঘুনাথগঞ্জ 2021 সালে 76.37% ভোট পড়েছিল, আর এসআইআর পরবর্তী 2026-এর নির্বাচনে 96.90, শুধু রঘুনাথগঞ্জ নয়, জঙ্গিপুর, সুতি, সাগরদিঘি, লালগোলা, খড়গ্রাম, শীতলকুচি, তোমার ফারাক্কা, বৈষ্ণবনগর, এই রকমের আসনগুলোতে গিয়ে দেখো তুমি কি পরিমাণ অস্বাভাবিক হারে ভোট পড়েছে। এই ভোট কারা দিয়েছে? এসআইআরে যে সমস্ত পরিবার, তাদের পরিবারের সদস্যরা ভোট দিতে পারেনি, তাদের একটা জনরোষ। তেমনি বারবার নির্বাচন কমিশন নামক যে নির্যাতন কমিশন এখন পরিণত হয়েছে, তাদের নির্যাতনে পরিযায়ী শ্রমিকরা যারা বিভিন্ন রাজ্যে বাস করে, তারা বারবার ছুটে আসতে এসেছে ভোটাধিকার রক্ষার জন্য, তারা ভোট দিতে এসেছে। তারা নিশ্চয় এই নির্বাচন কমিশনের কাজকর্মকে যারা সাপোর্ট করে এসেছে এ যাবৎ ভারতীয় জনতা পার্টি, সেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দেবে না। আর 60 লক্ষ অ্যাডজুডিকেশনে যাদের নাম গেছিল, তাদের মধ্যে 34 লক্ষ যারা ভোট দেওয়ার অধিকার পেয়েছে নতুন করে, তারা কিন্তু তাদের উপরে যে খাড়া নেমে এসেছিল, তাদের ভোটটাও ডিলিট হতে পারত। তার জন্য তারা নিশ্চয় আদর করে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না। এই অঙ্কগুলোকে যদি মাথায় রাখি আর এসআইআর এর কথা যদি মাথায় রাখি, তাহলে এই 92% ভোট, এইটাকে অবাক ভোট, অস্বাভাবিক ভোট নয়, এটা হচ্ছে বাস্তবতা। এসআইআর এবং নির্বাচন কমিশন এবং তার মদতপুষ্ট ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে জনরোষ, এটা পরিষ্কার হবে আগামী 4 তারিখে। একদম, আমি তমসার কাছে যাব, কিন্তু বিষয় হচ্ছে 3টে বিষয়। এক হচ্ছে এসআইআর থেকে নাম বাদ যাওয়া, এবং তার থেকে যে জনরোষ, মানে এটা বলতে চাইছেন একই পরিবারের একজন বা দুজনের নাম বাদ গেল, বাদবাকি পরিবাররা অ্যান্টি এস্টাবলিশমেন্ট অফ ইলেকশন কমিশন বা বিজেপি তৃণমূলকে ভোট দেবে। দ্বিতীয় হচ্ছে সংখ্যালঘু এলাকা, আজিজুলদা বললেন অতিরিক্ত ভোট পড়েছে, এ ভোট অবশ্যই তৃণমূলের দিকে যাবে, আজিজুলদার দাবি।
তৃতীয়, মহিলা ভোট বেশি পড়েছে পুরুষদের তুলনায়, সেই ভোটও লক্ষ্মীর ভাণ্ডারের কৃপা বা একাধিক সামাজিক প্রকল্প যেগুলো মহিলাদেরকে কেন্দ্র করে রাজ্যে তৃণমূল কংগ্রেস চালায়, সেটাও তৃণমূলের দিকে যাবে। একেবারে যুক্তিসঙ্গত তিনটে জায়গা। যদি হয় এটাকে কোনোটাই অযৌক্তিক বলা যায় না। তমসা, তাহলে বিজেপির এই ধরে নাও যে তুমি যদি তৃণমূল 100 পেয়ে যায়, তাহলে তোর 110 থাকে না, তাহলে অমিত শাহ তো বলছেন 110 একটা পাবে। জিনিস যেটা নিয়ে খেলা খুব সহজ। আর আমাদের তৃণমূল সর্বৈব মিথ্যা কথা বলে, তত্ত্ব নিয়ে এরা যত রকম পারে মিথ্যা কথা বলে। এসআইআর একটা জিনিস প্রথমে যেটা ওনারা একটু মনে করিয়ে দিই, এসআইআর নিয়ে মানুষের হেনস্থা নিয়ে বারবার করে যে ইসিআই কে ওনারা বলছেন এইটা ইসিআই দায়ী, এই দায়ী। প্রথম থেকে এসআইআর এ বাধা দিয়েছে তৃণমূল কংগ্রেস। এসআইআর এর জন্য মানুষ যতটুকু হেনস্থার শিকার হয়েছে তার জন্য দায়ী হচ্ছে একমাত্র তৃণমূল কংগ্রেস। প্রথম থেকে বলা হয়েছিল, অভিষেক ব্যানার্জি বলেছিল এসআইআর এর জন্য যারা বাড়িতে আসছে তাদেরকে গাছে বেঁধে রেখে দাও। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এসআইআর নিয়ে, যে এসআইআর এর ফর্ম যারা ফিল আপ করবে তাদের কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। মানুষকে প্রথম থেকে ভুল তথ্য দিয়ে এরা মানুষকে বিভ্রান্ত করেছে এসআইআর সম্বন্ধে। আর আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে কিন্তু এই বলছি, বিভ্রান্তির ফল যদি তৃণমূলের না, জয় হয় আমি বলছি, তাহলে অসুবিধা কি আছে? আমি বলি, মানুষ মানে এই হচ্ছে এটা ব্যাপার। বুঝে গেছে আমার কথা না, যে এরা মানুষকে ভুল। আমি বলছি তমসা, বিজেপির জয়ের পেছনে ফেভারেবল মানে রিজন গুলো আমি কি কি? এটাই বলছি কি মানুষ বুঝে গেছে। আজকে আমার ওয়ার্ডে যিনি কাউন্সিলর, তিনি আমাদের এরা বিএলওদের চাপ দিয়েছে এবং আমার নাম একটা ভুয়ো ফর্ম 7 জমা দিয়ে আমার নাম কেটে দেওয়ার চেষ্টা তুমি করছে। তো এটা এসআইআর নিয়ে বলছো, আমি এটা না। আমি বলছি যে এই যে বিজেপি দাবি করছে যে তারা 110টার উপরে আসন পাবে প্রথম দফায় 152টার মধ্যে, আমার প্রশ্ন স্টেট অ্যাওয়ে এটাই যে বিজেপি কিসের ভিত্তিতে, আজিজুল যেমন 3টে কারণ দেখালো যে মহিলা ভোট কনসলিডেট হবে আমাদের দিকে, সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যাবে, বিজেপির দিকে কোনো মতে যাবে না, কিছুটা ইয়েরা কাটতে পারে, অপ্রতিম দ্বারা কেটে নিতে পারে কংগ্রেস মুর্শিদাবাদ মালদাতে। তৃতীয়, উনি বললেন যে এসআইআর এর ফলে যে বিব্রত হয়েছে মানুষ, সমস্যা হয়েছে মানুষের, এবং পরিবারের কোনো পার্টিকুলার পার্সনের নাম কেটে গেছে, বাকি পরিবারের সদস্যরা তারা কিন্তু বিজেপির এগেনস্টে ভোট দেবে। তোমাদের কি যুক্তি? তোমাদের পক্ষে কেন মানুষ দেবে? মহিলারা নিজেদের সুরক্ষা সবার আগে চিনবেন। তারা দেখে নিয়েছে এরা দীর্ঘ 15 বছর ধরে কিরকম সুরক্ষা দিয়েছে মহিলাদের। আচ্ছা। সেই মহিলা ভোট যেনারা কিভাবে মানে এক্সপেক্ট করছেন সেটা এনারাই বলতে পারবেন। গেল। কোনো মহিলা, পশ্চিমবঙ্গের কোনো মহিলা এদেরকে ভোট দেবে না। আচ্ছা। এসআইআর নিয়ে আমি আবার বলছি, এসআইআর নিয়ে মানুষকে বিব্রত করার জন্য, প্রত্যেকটা মানুষের হেনস্থার জন্য এক এবং একমাত্র দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা মানুষকে হেনস্থা করিয়েছে, মানুষকে ভুল বার্তা দিয়েছে, তোমরা সেটা কি মানুষ সেটা বুঝে গেছে। প্রচারে বলছো? মানুষ সেটা আমি তো বুঝেছে। অমিত শাহ প্রধানমন্ত্রীর একটা সভাতেও শুনিনি যে এই দুজন দিল্লির হেভিওয়েট লিডার কোথাও বলছেন যে আপনাদের নাম ওঠেনি তার জন্য দায়ী হচ্ছে তৃণমূলপন্থী বিএলও। তৃণমূল যিনি পশ্চিমবঙ্গের একটা উনি বলছেন উল্টা পাকার সিধা কর দেঙ্গে, এই সমস্ত আমি বলি। বলছো। করে আমরা বলছি মানুষ জেনে আমি গেছে। বলি, তুমি বলছো আমাদের ভাই, বলা কিন্তু বলে কেউ যায় আসে তোমার না। নেতারা, দিল্লির নেতারা কি আমি বলছেন? বিজেপির দায়িত্ব নিয়েই বলছি, তো আমি তো বিজেপির মুখপাত্র। আমি দেখো, আমি বিজেপির একটা কথা বলছি। ফ্যাক্টস বলি, তাহলে? আমি একটা ফ্যাক্টস বলি। ফ্যাক্টস হচ্ছে এই যে এক্ষুনি বলা হলো হ্যাঁ। যে তৃণমূল কংগ্রেস এসআইআর এর বিরোধিতা করেছে। আমরা বিধিবদ্ধ যুক্তিসঙ্গত এসআইআর এর পক্ষে ছিলাম এবং এসআইআর চলাকালে প্রত্যেকটা বুথে বিএলও কে সহযোগিতার জন্য তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে সহযোগিতা একদম, একদম। ভারতীয় জনতা পার্টি কোটা বুথে বিএলও দিতে পেরেছে। ঠিক। ভারতীয় জনতা পার্টি কোটা বুথে বিএলও দিতে পেরেছে। ওকে, BLO দিতে ওকে, পেরেছে। এই প্রমাণ করুন এটা। ভাই একটু তমসা একটু থামো। এই কারণের জন্যই আমরা রাজ্য নির্বাচনী দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওদেরকে দেখছিলাম, তারা আন্দোলন করছে, রেডিং ধরে ঠেলাঠেলি করছে। এরা নাকি অত্যন্ত ডেডিকেটেডলি কাজ করেছে। রাজিজুল দ্বার আমি সব কথাই মেনে নিই, কিন্তু আজিজুল দা যে রাজনৈতিক দলকে সমর্থন করে এখানে বিশ্লেষণের কাজ করছেন, সেই দলের সুপ্রিমো বলছেন যে এইসব বাদ দিন, 2024-এর লিস্টে ভোট করান। ওনারা নাকি এসআইআর কে বিরাট প্রথম না, সেটা করার পিছনে কারণ আছে। সেটা করার পিছনে কারণ আছে। কেন বলা হয়েছে? যত 90 লাখ বাদ চলে গেছে। না, দেবাশিস দা, এই কথাটা বলতে পারেন না। এই কথাটা বলতে পারেন না। গণতন্ত্রে লাখো লাখো ভোটারকে বাইরে রেখে, বৈধ ভোটারকে বাদ রেখে আপনি ভোট করতে পারেন না। আবার নির্বাচন কমিশনের পক্ষপাত, দুষ্টতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস থেকেছে, এসআইআর এর বিরুদ্ধে নয়। আবার এটাও বাস্তব, এটাও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে আমি কোর্টে না গেলে এই 63 লক্ষ নামই তো বাদ চলে যেত। এটাও বাস্তব, কারণ উনি যাওয়ার পর তারপর হলো হচ্ছে জুডিশিয়াল ইন্সপেকশন বা জুডিশিয়াল বিচার, সেখান থেকে একটা বড় সংখ্যক ঢুকে গেল, ইনক্লুশন হলো।
তার মধ্যে আবার 27 লক্ষ চলে আসলো ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনালও আবার দেখা যাচ্ছে একটা অংশ মূল তালিকায় ঢুকছে। আমার কথা হচ্ছে তাহলে কিসের ভিত্তিতে প্রথমে এদেরকে সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল? এটা তো ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আদালতে না যেতেন তাহলে তো এই 63 লক্ষই বাদ পড়ে যেত। এদের মধ্যে 34 প্রথম দফায় ঢুকলো, 34 লাখ, দ্বিতীয় দফায় এই 27 লক্ষের মধ্যে আরও যারা ঢুকবে, তাহলে তো এরা ভোট দেওয়ারই সুযোগ পেত না। কি হতো তাহলে? এবং এর পেছনে কেন চক্রান্তের অভিযোগ করবে না তৃণমূল?